নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। বাংলাদেশ যা করে দেখাচ্ছে ভাই, কাবিলে তারিফ। পাকিস্তানের সামনে সেকেন্ড ইনিংসে তাদের টার্গেট কিন্তু 438 রান। বাংলাদেশ তাদের সেকেন্ড ইনিংসে অলরেডি 390 রান ঢুকিয়ে দিয়েছে। ফার্স্ট ইনিংসে 272 রান, লিটন দাসের সেঞ্চুরি, এবং সেকেন্ড ইনিংসে 390 রান। মুশফিকুর রহিম এবং লিটন দাসের একটা বিশাল বড় পার্টনারশিপ। মুশফিকুর রহিম 137 এবং লিটন দাসের 69 রানের অনবদ্য ইনিংস। সেই ইনিংসের উপর বেস করে কিন্তু বাংলাদেশের সামনে কিন্তু আরও একটা জয়ের হাতছানি। 10টা উইকেট তুলে নিতে হবে, আর পাকিস্তানকে 437-এর আগেই আটকে দিতে হবে। ম্যাচটা কিন্তু খুব পরিষ্কার, পাকিস্তান কিন্তু হারতে চলেছে, কারণ 437 রান 438 রান তোলা তাদের পক্ষে চতুর্থ দিনে সিলেটের পিছে রানটা কিন্তু অনেকটাই টাফ। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে এবং 272 রানের একটা টার্গেট দেয়। পাকিস্তান তার এগেনস্টে 232 রানই মাত্র করতে পারে। 272 রানের টার্গেটের মেন কারিগর যিনি ছিলেন লিটন কুমার দাস, তিনি কিন্তু রান করেন 126। কার সঙ্গে করেন? টেলেন্ডারদের সঙ্গে, যেখানে ছিল তাইজুল, শরীফুল এবং তাসকিন আহমেদ। তাদের সঙ্গে 124 রানের ইনিংস তিনি খেলেন। তিনি করেছেন 126 রান, কিন্তু তাদের সঙ্গেই মেন রানটা তিনি করেন। কারণ তিনি যখন ব্যাট করতে আসেন তখন কিন্তু অলরেডি আউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম। সেইখান থেকে 272 রানে নিয়ে গেলে পাকিস্তানকে কিন্তু 232 রানে আটকে দেয়। পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ কিন্তু 4 উইকেট নিয়েছিলেন ফার্স্ট ইনিংসে। পাকিস্তান ব্যাট করতে নামলে 232 রান করে, এবং তাইজুল, মেহেদী হাসান মিরাজ এবং নাহিদ রানা সর্বসাকুল্যে তারা কিন্তু 8 উইকেট তুলে নেয়। পরে কিন্তু ব্যাট করতে আসলে 390 রান করে বাংলাদেশ। মেন কারিগর কিন্তু মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। অবশ্যই মোহাম্মদুল্লাহ হাসান জয়, তিনি কিন্তু 52 রানের একটা ইনিংস খেলেছেন, কিন্তু স্ট্যান্ড আউট কিন্তু ভাই মুশফিকুর রহিম। 3 দিনই মাত্র শেষ হয়েছে খেলাটার, কিন্তু হাতে রয়েছে এখনো বাকি 2টি দিন। পাকিস্তানের সামনে টার্গেট 438। পাকিস্তান এই রানটা কোনোভাবেই করতে পারবে না। গত ম্যাচে কিন্তু বাবর আজমকে খেলানো হয়নি, কিন্তু বাবর আজম এই ম্যাচে খেলানো হয়, এবং তিনি ফার্স্ট ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রান তিনি করেন 68 রান, এবং তার ব্যাটের উপর ভর করে অ্যাটলিস্ট 232 রান অবধি পৌঁছে যায়। সাজিদ খান অবশ্যই 40 রানের একটা ইনিংস খেলেছেন, কিন্তু 68 রানের ইনিংস কিন্তু বাবর আজম খেলে যায়। পাকিস্তানের সেকেন্ড ইনিংসে ব্যাট করতে এখনো এসেছে, এবং তাদের রান সংখ্যা কিন্তু এখন 0, 2 ওভার মাত্র ব্যাট করেছে। চতুর্থ দিনের ইনিংস কালকে শুরু হবে, কিন্তু ড্রাইভার সিটে অলরেডি কিন্তু বাংলাদেশ বসে রয়েছে। লিটন কুমার দাস অনবদ্য, কারণ লিটন কুমার দাসের মতো ব্যাটার বাংলাদেশের টেস্ট টিমে এখন কিন্তু নেই। শুধু আজকে নয়, লিটন কুমার দাস এর আগেও অনেকবার প্রমাণ করেছেন তিনি কেন বেস্ট। লিটন কুমার দাস 2022 সালে শ্রীলঙ্কার এগেনস্টে যখন 24 রানে 5 উইকেট পড়ে যায় মিরপুরের স্টেডিয়ামে, তখন কিন্তু সেঞ্চুরি করেছিলেন, রান করেছিলেন 138, এবং তার ওপর বেস করে সেই ম্যাচটাতে কিন্তু ভালো করে বাংলাদেশ। 2024 সালে মুশকিল পরিস্থিতিতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, যেখানে প্রতিপক্ষ ছিল পাকিস্তান, সেখানে কিন্তু আবার কিন্তু লিটন দাস ভালো করে। লিটন দাস সেদিনকে করেছিল 130-35 রানের একটা ইনিংস, কিন্তু সেই দিনও কিন্তু পাকিস্তান বাংলাদেশকে কিন্তু চাপে ফেলে দিয়েছিল। 26 রানে 6 উইকেট পড়ে যায়, এবং সেই সময় কিন্তু আসে সেই ইনিংস যেটা বাংলাদেশের বেড়া পার করে কিন্তু এই লিটন কুমার দাস। লিটন কুমার দাসের সাথে মেহেদী হাসান মিরাজের একটা দারুণ ম্যাচ উইনিং নক পার্টনারশিপ কিন্তু করেন তারা, এবং সেখানে একটা হিস্টোরিক উইন পায় বাংলাদেশ। 6 উইকেটে হারিয়ে দেয় কিন্তু পাকিস্তানকে, এবং এই ম্যাচে লিটন কুমার দাসের 126 রান এবং সেকেন্ড ইনিংসে 69 রান, সেই দুটো রানের উপর বেস করে কিন্তু বাংলাদেশ এখন ড্রাইভার সিটে। সামনে টার্গেট পাকিস্তানের 438, সেটা সম্ভব কোনোভাবেই নয়। ম্যাচটা ড্রও হবে না, ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতে যাবে, এবং বাংলাদেশ এই সিরিজটা 2-0-তে জিতবে। বাংলাদেশের ফার্স্ট ইনিংসে কিন্তু বোলাররা ভালো বল করে। পাকিস্তানের মধ্যে খুররাম শাহজাদ কিন্তু ফার্স্ট ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন, এবং সেকেন্ড ইনিংসে তিনি 4 উইকেট নিয়েছিলেন। মেন উইকেটগুলো কিন্তু তিনি নিয়েছেন, কিন্তু পাকিস্তানের যে বাবর আজম এবং বাকি যে ব্যাটাররা রয়েছেন, সালমান আলী আগা, আরও যে বাকিরা রয়েছেন, তারা কিন্তু এই রানটা চেস করতে পারবেন না কোনোভাবেই। এটা খুবই কনফার্ম, কারণ পাকিস্তানের টিমের মধ্যে সেই জৌলুস বা সেই জোশটা দেখতে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই, যে ম্যাচটা 438 রান ফোর্থ ইনিংসে তারা চেস করবে। ফোর্থ ইনিংসে 438 রান টার্গেট চেস করা কিন্তু খুব সহজ নয়। এটা ইতিহাসে একবারই হয়ে থাকে, এবং পাকিস্তানের যে টিম দেখা যাচ্ছে সেই টিমে কিন্তু কোনোভাবেই এই 438 রান টার্গেট চেস করার মতো কোনো ব্যাটার নেই। বাংলাদেশের বোলার নাহিদ রানা 140-35-এর গতিতে বল করেন, এবং আমি শিওর বাংলাদেশের এই বোলারটি কিন্তু পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তাছাড়া রয়েছে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ। এই যে বোলারগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশের মাটিতে হয়ে যায় বাঘ। বাংলাদেশ এমনি বাংলার টাইগার বলা হয়,
বাংলাদেশকে, কিন্তু এরা কিন্তু আরও বেশি বাঘ হয়ে ওঠে। আর পাকিস্তান যদি প্রতিপক্ষ হয় তাহলে তো কোনো বলারই নেই। যাই হোক, এই ম্যাচটা বাংলাদেশ জিততে চলেছে এবং লিটন কুমার দাস স্যালুট, কারণ তুমি যে ইনিংসটা ফার্স্ট ইনিংসে খেলেছো তার উপর বেস করে কিন্তু বাংলাদেশ এই ড্রাইভার সিটে বসে রয়েছে। বাংলাদেশ ম্যাচটা জিতবে লিটন কুমার দাসের জন্য, এবং আই অ্যাম ভেরি মাচ প্রিটি শিওর কি এই ম্যাচটাতে কিন্তু লিটন কুমার দাসকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে, কারণ তার যে ঐতিহাসিক নক 126 রান, টেলেন্ডারদের সঙ্গে খেলে তিনি কিন্তু নিজের স্ট্রাইক রোটেট করে অনেক সময় ব্যাটারদেরকে টেলেন্ডারদেরকে কিন্তু স্ট্রাইক না দিয়ে তিনি কিন্তু নিজের স্ট্রাইক রেখে ম্যাচুরিটির সঙ্গে কিন্তু 126 রানের একটা দুর্ধর্ষ নক তিনি তৈরি করেন, এবং তার ওপর বেস করে কিন্তু বাংলাদেশ এখন কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশের এখনও জয়লাভ করেনি, কিন্তু বাংলাদেশের অগ্রিম আমি শুভেচ্ছা বার্তা দিতে চাইছি বাংলাদেশ টিমকে। তারা কিন্তু অনবদ্য টেস্ট দেখিয়েছে ফার্স্ট ম্যাচ এবং সেকেন্ড ম্যাচ অ্যাজ ওয়েল। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লিটন কুমার দাস, মুশফিকুর রহিমের জন্য একটা লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।